এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমরা হাজির করব ফিল্মি দুনিয়ার একজন উজ্জ্বল নক্ষত্রকে, যিনি মুম্বাইতে হিরো হতে আসেননি, উনি পড়াতে এসেছিলেন। এমন একজন ফিল্ম স্টার যাকে আপনারা পছন্দ করেছেন অ্যাকশন হিরো রূপে, কমেডিতে, ট্র্যাজেডিতে, রোম্যান্সে, ডান্সে, প্রত্যেক জায়গায় একের পর এক সুপারহিট ফিল্ম দিয়েছেন। প্লিজ ওয়েলকাম খিলাড়িयों के खिलाड़ी अक्षय कुमार। আর আজ আপকি আদালতে এই বিশেষ মোকদ্দমার জজ হলেন নামকরা ফিল্ম ক্রিটিক সোনাল কালরা। আর আজকের মোকদ্দমা শুরু করার আগে, প্রশ্ন আর অভিযোগের ঝড় তোলার আগে সোনাল কালরার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। অনুমতি দিলাম, কার্যক্রম শুরু করা। আপকি আদালতে প্রথম অভিযোগ ফিল্ম স্টার অক্ষয় কুমারের ওপর। আপকি আদালতে ফিল্ম স্টার অক্ষয় কুমারের ওপর অভিযোগ হলো যে ওনার অ্যাক্টিং আজও খুব বেশি প্রতিষ্ঠা পায়নি। অক্ষয়, আপনার অ্যাক্টিং এর কিছু ঝলক আমরা দেখলাম এই ফিল্মে, কিন্তু এটা সত্যি যে আপনি যখন শুরু করেছিলেন ক্যারিয়ার, তখন কেউ বলেছিল যে ফিল্ম সেটের ফার্নিচার। একদম, অ্যাকচুয়ালি অন্য কেউ বলেনি, এটা আমি নিজেই বলেছিলাম। আর এটা একটা কাকতালীয় কথা, সেটা হলো যে আমি ফিল্মের মধ্যে চলে এলাম, আর তারপর আমি ফিল্মের দিকে আমি তো যখন প্রথমবার ক্যামেরা ফেস করলাম আর কি, তো প্রথমবার আমি ক্যামেরা দেখেছিলাম যে ক্যামেরা আসলে জিনিসটা কি, আর যা কিছু শিখেছি সেটা নিজের এক্সপিরিয়েন্স দিয়ে শিখেছি। মহেশ ভাট বলেছিলেন যে যদি অ্যাকশন করাতে হয় তাহলে অক্ষয় কুমারকে নিয়ে নাও, কিন্তু অ্যাক্টিং করাতে হলে নিও না। সেটা উনি ঠিক বলেছিলেন, কারণ আসলে আমি অ্যাক্টিং সম্পর্কে এত কিছু জানতাম না। এখন 25 বছরে 100-র বেশি ফিল্ম করেছেন, এখন তো বুঝে গেছে অ্যাক্টিং সম্পর্কে। না স্যার, এখনো সেই হিসেব মতো নয়, মানে আজও ভুল হয়ে যায় আর কি। মানে যে অ্যাওয়ার্ড নাইটে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেই হিসেবে যদি দেখেন যে অ্যাওয়ার্ড পেলেই অ্যাক্টিং পারি, সেই হিসেবে আমি এখনো পারি না। ক্রিটিকও প্রশংসা করে না, কেউ অ্যাওয়ার্ডও দেয় না। অনেক সময় এমন হয় যে কিছু অ্যাওয়ার্ড নাইটে কিছু অ্যাওয়ার্ডের লোকেরা এমন করে বলে যে যদি আপনি ফিল্ম মানে অ্যাওয়ার্ড নাইটে পারফর্ম করেন তাহলে অর্ধেক পয়সা নেবেন, ঠিক আছে, আর আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো আমি তো বলেছি আপনারা পুরো পয়সাটা দিন, অ্যাওয়ার্ড বাড়িতে রেখে দিন। যখন এয়ারলিফটের মতো ফিল্মের জন্য আপনি অ্যাওয়ার্ড পাননি, তখন দেখলাম সোশ্যাল মিডিয়ায় বড়সড় ক্যাম্পেইন হয়েছিল, আপনার ফ্যানেরা বলেছিল এই সমস্ত অ্যাওয়ার্ড বিক্রি হয়ে যায়। আসলে আমি সেসব আমি বলতে পারবো না যে ওরা এরকম কেন বলছে। বলতে পারেন যে এটা হলো তাদের ভালোবাসা, তাদের সহৃদয়তা, ব্যাস। তো আপনার মনে হয় না টেবিলের নিচ দিয়ে কিছু দিয়েছে? যদি লেনদেন করে কিছু করতে হয় তাহলে মানে তার থেকে অপদার্থতার ব্যাপার আর কিছু নেই। অনেকবার হয়েছিল যে আমি সেরকম সুযোগ ক্রিয়েট করতে পারতাম চাইলে, কিন্তু আমি সেটা করিনি। মানে বলতে চাইছেন যে অফার এসেছিল যে টাকা নাও আর নিয়ে যাও। শোতে যদি আপনি অর্ধেক পয়সা নিয়ে পারফর্ম করেন তাহলে একটা অ্যাওয়ার্ড পেয়ে যাবেন। তো আপনি পারফর্ম করতেন আর অ্যাওয়ার্ড নিতেন, তাতে কি? তাহলে এটা দেখছেন জজ ম্যাডাম উনি কি শেখাচ্ছেন আমাকে? যারা ফিল্ম ক্রিটিক তারা লেখেন যে যদি অক্ষয় কুমারের ফিল্ম দেখতে যান তাহলে মস্তিষ্কটা বাড়িতে রেখে যান। দেখুন, মোটামুটি 26 বছর হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে আমার। যদি সেই হিসেবে আমি আরো 25-26 বছর কাজ করি তাহলে একদম সঠিক হবে, এই আর কি। একটা সময় ছিল যখন 11টা ফিল্ম পরপর ফ্লপ হয়েছিল একসাথে। হ্যাঁ, 16টা। 11 নয় 16টা হয়েছিল। না, আমি একটু ছাড় দিচ্ছিলাম আপনাকে। না, অত ছাড় দেওয়ার দরকার নেই। প্রথম প্রশ্নটা করেই আপনি এত বেশি ছাড় দিয়েছেন যে আর বলার নয়। তাহলে এটা বলুন যে রহস্যটা কি যে 16খানা ফিল্ম একসাথে ফ্লপ হয়েছিল, তারপরেও আপনি হিরো হয়ে গেলেন? সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি কম ভালো অ্যাক্টর হলেও চলে যাবে, কিন্তু মানুষ ভালো হতে হবে। সময় মতো এসো, তুমি
সঠিক সময় কাজ করো, বি প্রফেশনাল এনাফ অ্যান্ড বি এ প্রডিউসার্স অ্যাক্টর, অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ এনি প্রবলেম ইন দিস ইন্ডাস্ট্রি, বিকজ এই ইন্ডাস্ট্রি খুবই হৃদয়বান আর খুবই খোলা মনে দেয়, কিন্তু তুমি যদি তার খেয়াল না রাখো তাহলে অনেককেই দেখেছি একেবারে ওপর থেকে নিচে পড়ে যেতে। অ্যান্ড আই এম রিয়েলি শিওর আপনিও বহু মানুষকে চেনেন, সে যদি আপনি প্রফেশনাল না হন, যদি আপনি আপনার প্রডিউসারের খেয়াল না রাখেন, যদি আপনি যেমন ইচ্ছে তাই করেন, তাহলে আপনার ডাউনফল অবশ্যম্ভাবী, সেটা আসবেই, আপনি জানতেও পারবেন না কখন। যা ইচ্ছা তাই মানে কি? যা ইচ্ছা তাই মানে সময় মতো না আসা, ফিল্মকে ডিলে করে দেওয়া, রিলিজ নিজে থেকে ফাইনাল করে দেওয়া, এটা ভেবে নেওয়া যে আমি সবকিছু জানি, সবকিছু জানি, ডিরেকশনে নিজেই বলে দেওয়া যে কোন শটটা হবে, ঠিক আছে তো, কেমন করে করতে হবে, এমন অনেক কিছু। দেখুন, ফিল্মের হিট হওয়াটা, সবথেকে বড় কথাটা হলো ফিল্মের হিট হওয়াটা হলো ফিল্মটা সঠিক সময় তৈরি হয়ে যাবে, তবেই যখন সেটার ইন্টারেস্ট লেভেল 0 থাকবে। প্রডিউসার যে টাকাটা ইনভেস্ট করে যাতে আপনার ফিল্মটা 2 বা 2.5 মাসে তৈরি হয়ে যায়, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আ ফিল্ম মেকিং। অনেক সময় তো ফিল্মগুলো 1.5-2 বছর ধরে চলতেই থাকে, 3 বছর ধরে চলতেই থাকে। কিন্তু আপনি বলছেন যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই ভালো, আপনি অ্যাকশন হিরো হতে এসেছিলেন, আপনাকে কমেডিয়ান করে দিল? না, কমেডিয়ান তৈরি করে দেয়নি, আমি কমেডি করেছি। কেউ কমেডিয়ান তৈরি করে না। তারপর রোম্যান্টিকও করেছি, নেগেটিভও করেছি, তারপরে আমি সব রোলই করেছি। তাহলে সবথেকে কঠিন কোনটা ছিল? কমেডিতে মানুষকে হাসানোটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, কারণ কান্নাকাটি তো চোখের মধ্যে আঙুল দিয়েও হয়, তুমি কাঁদলে অন্যরাও কেঁদে ফেলবে। কান্নাকাটি করানোটা তো খুবই সহজ একটা কাজ, বলে দেব যে আপনার পরিবারের সাথে এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু হাসানোটা ইজ দ্য মোস্ট অ্যান্ড দ্য মোস্ট ডিফিকাল্ট থিং, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে রেকগনাইজই হয় না। আচ্ছা, কমেডি যারা করে তারা তো অ্যাওয়ার্ডও পায় না? না, একদমই পায় না, একদমই না, তারা সম্মান পাই না। কিন্তু যখন কি সত্যি কথা বলছি যে কতজন মানুষকে আমি দেখেছি, কত বাচ্চাদের সাথে দেখা করি, তাদের বাবা মায়েরা আসেন, বলেন যে আপনি জানেন না আমাদের ছেলে না হেরাফেরি দেখতে দেখতেই খাবার খায়। অ্যান্ড আমি যদি তাতে ওই বাচ্চার ডাইজেশন যদি ভালো হয় তাহলে সমস্যা কোথায়? কখনো এটা মনে হয় না যে আমাদের যে কমেডিগুলো রয়েছে সেগুলো এতটাও ক্লাস নয়, যেখানে অনেক সময় এমন মজা করা হয় যেগুলো ফ্যামিলির সাথে বসে দেখা যায় না? না, আমার যত ফিল্ম আছে সেসবগুলো ইউএস সার্টিফিকেট আছে, তাই আমার ফিল্মে এসব অন্যরকম উল্টোপাল্টা কিছু থাকে না। আমার ফিল্মগুলো বাই গ্রেস অফ গড স্যাটেলাইটে খুবই ফ্রেন্ডলি ফিল্ম হয় আর কি। এখনো কি কখনো ভয় পান যখন ফিল্ম তৈরি হয়েছে? আমি শুনেছি এয়ারলিফট যখন তৈরি হয়েছিল তখন আপনি খুব ভয়ে ছিলেন, জানি না চলবে কি চলবে না। একদমই ভয় পাইনি এয়ারলিফটের সময়। আমি গর্ব করে বলেছিলাম যে এটা হলো আমার ফিল্ম, এমন একটি ফিল্ম, এমন একটি জিনিস আমি মানুষের সামনে এনেছি যেটা আসলে সত্যিকারের ঘটনা ঘটেছিল। 1,70,000 মানুষকে আমাদের ভারতের পাইলটরা এয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স বাঁচিয়ে এনেছিল। তো আমি তো শুধু কেন ভয় পাবো বলুন? ওটা তো আমার সব থেকে গর্বের একটি ফিল্ম। না, চলবে নাকি চলবে না এটার ভয়? চলবে নাকি চলবে না সেরকম কোনো ভয় ছিল না আর কি, সেটার ভয় ছিল না। রিস্ক একটা অবশ্যই সংকেত ছিল যে ইটস ভেরি প্রেস্টিজিয়াস ফিল্ম ফর মি, তাই চলবে কি চলবে না সেটা সম্বন্ধে আমি কখনোই ভাবিনি আর কি। রুস্তম সেই হিসেবে বড় ফিল্ম ছিল? রুস্তমও ছিল অবশ্যই। ইট ওয়াজ অ্যাগেন বেসড অন ট্রু ফ্যাক্টস অফ লাইফ অ্যান্ড নাথিং এলস। জনগণ তো রিওয়ার্ড দিয়েছে, জনগণ দুটো ফিল্মই দেখেছে। রিওয়ার্ডের কোনো চিন্তা নেই, রিওয়ার্ড তো খুব ভালোই পাওয়া যায়। কিন্তু আপনার কি মনে হয় না যে 26 বছর হয়ে গেছে, 100টারও বেশি ফিল্ম করেছেন, কিন্তু আজও অ্যাওয়ার্ডের জগতে, ক্রিটিক্সের জগতে যে রেসপেক্ট পাওয়া উচিত, রেকগনিশন পাওয়া উচিত, কিছু তো করুন। আমার মনে হয় না যে এর মধ্যে কোনো চিন্তার বিষয় আছে, ঠিক আছে তো। আমার মনে হয় না স্যার যে এর জন্য আমি আমার মরাল ডাউন করে নেব, এমন কিছু ভেবে নেব যে ভাই এটা একটা এরকম অন্যায় কথা যে আমার একটা অ্যাওয়ার্ড চাই। হ্যাঁ, কখনো কখনো একটা তো বইয়ের কাছে কথা শুনতেই হয়, ব্যাস ওই কথাগুলো একটু খোঁচা লাগে, না হলে আপনার কথা বা অন্য কারো কথা আমার একদম খোঁচা লাগে না আমার। অনেক লম্বা লিস্ট আছে আমার কাছে, একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর জনগণের আদালতে অক্ষয় কুমারের উপর প্রশ্নের অভিযোগের ঝড় বয়ে যাবে।
ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার অক্ষয় কুমার। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার অক্ষয় কুমারের ওপর অভিযোগ হলো যে উনি হলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিসফিট। অক্ষয়, আপনার ফিল্মগুলো তো সুপারহিট হয়, অনেক বড় স্টার, আপনি জনগণের প্রিয়, কিন্তু এমন মনে হয় না যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির মেম্বারই নন। এই ইন্ডাস্ট্রিতে আপনি মিসফিট। সেটা কি করে আমি বুঝতে পারলাম না। সেটা হলো যে যারা বড় স্টার আছেন তারা রাতভর পার্টি করেন, ভোর 4:30টার সময় যখন তারা বাড়ি যান তখন আপনি ভোর 4টার সময় উঠে 4:30টায় কাজে বেরিয়ে পড়েন। ওরা রাতে কাজ করেন, তারপর কাউকে তো সকালে উঠে কাজ করতে হবে না, মানে এরকম অনেকবার হয়ে থাকে এরকম যে আমরা একে অপরকে ওয়েভ করতে করতে যাই, কারণ আমি হয়তো তখন জিমে যেতে থাকি, ওরা তখন ফেরে, অনেকেই। লট অফ টাইম আপনি উল্টো পথে চলেন কেন? আপনিও তো। আমার কেন জানি না মনে হচ্ছে যত সব ভুলভাল জিনিস শিখিয়ে পড়িয়ে দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে আমায়। আপনি কি মানে টাকা খাওয়ান, অ্যাওয়ার্ড নিন, আপনি রাত জেগে দেরি করে উঠবেন, অনেক রাত পর্যন্ত জেগে থাকবেন? যাক না স্যার, আর ছেড়ে দিন। ছোটবেলা থেকে অভ্যেস ছিল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর কি, সকালে তাড়াতাড়ি উঠে পড়ি, আর সেই অভ্যেসটা এখনো মেনটেন করি। আর আমি চাই এই ইন্ডাস্ট্রিতে আরো অনেক বছর কাজ করব, তাই আমি চাইবো যে এই জিনিসগুলো আমি ফলো করে যাই। আপনারা যতই এটাকে মিসফিট বলুন বা ফিট বলুন। এবার মিসফিটের ব্যাপারে বলি। যারা বড় স্টার রয়েছেন তারা বছরে একটা ফিল্ম করেন, হ্যাঁ, 200 কোটি 300 কোটি ইনকাম করেন। আপনি এক বছরে 4-4টে ফিল্ম করেন। আরে হয়ে যায়। আমি আমার ফিল্মকে একটা ফিল্ম বানাতে প্রায় কতদিন লাগে 35 দিন লাগে, 40 দিন লাগে, তৈরি হয়ে যায় ফিল্ম। 365 দিন রয়েছে, যদি 4 দিনের হিসেব অনুযায়ী 40 দিনের হিসেব করি তাহলে কত হয়? 40 গুণ 4 160। 365-র মধ্যে 160 চলে গেল, কত বাঁচলো? 205 দিন বেঁচে গেল, আরো 5টা হয়ে যাবে। কি বলুন? আরো 5টা হয়ে যাবে। এবারে মোটা 9টা ফিল্ম বানানোর কথা বলছে। আমি তো তবুও খুবই স্লো। বাকি অ্যাক্টররা নিজেদের রোলের জন্য পরিশ্রম করেন, 2-3 সপ্তাহ নিজেদের ঘরবন্দি করে নেন, যে রোলে তাদের ফিট হতে হবে তার প্রস্তুতি নেন। জানি না এটা কোন রোলের কথা বলছেন, কিন্তু আমার কখনো এই ধরনের অনুভূতি হয়নি। আমি মনে করি যে আমি যে রোল পাই সেটার জন্য আমি অবশ্যই আমার ডিরেক্টরকে ফলো করি, এবং আর বেশিরভাগ সময় আমার কাছে যে সমস্যা আসে সেটা হলো আমার প্রথম দিনের আর কি। প্রথম দিন, কারণ আপনি প্রথম দিন একটা নতুন প্রথম চরিত্র নিয়ে মাঠে নামছেন, অ্যান্ড ইউ ফিল আ লিটল বিট অকওয়ার্ড, কিন্তু দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত আবার ইউ বিকাম নর্মাল অ্যান্ড স্টার্ট প্লেইং দ্য ক্যারেক্টার মাচ ফাস্টার। অনেকজন ডিরেক্টর আছেন, প্লিজ নাম জিজ্ঞেস করবেন না, তারা আমাকে বলেছেন যে অক্ষয় কুমার অনেক ফিল্ম করেন তাই চরিত্রে ঢুকতে পারেন না, তাই ডায়ালগ মনে রাখতে পারেন না, কোনো একজন প্রম্পট করে দেয়। এটা অন্যায় কথা, কারণ তেমন কিছুই নয়। হ্যাঁ, এটা অবশ্যই হয় যে আমি একজনকে বলে রাখি যে অবশ্যই প্রম্পট করার কথা যদি কোথাও ভুলে যাই, কারণ দেখুন এমন কেউ জন্মায়নি যে কখনো রিটেক দেয় না, কিন্তু আমি চাই যে রিটেক কম হোক, মানুষের সময় বাঁচুক। যদি কারোর প্রম্পটিং এর জন্য সেই টেকটা ওকে হয়ে যায়, ঠিক আছে তো, আর তাতে সময় বাঁচে, তাহলে বলুন এতে দোষের কি আছে? তাহলে মোদ্দা কথা হলো এই কারণে আপনি তাড়াহুড়ো করেন যাতে বেশি ফিল্ম করতে পারেন, বেশি ইনকাম করতে পারেন। প্রচুর সময় আছে, তেমন কিছুই নয়। দেখুন আপনাকে বলছি, চলুন আপনার সামনে একটা অঙ্কের সমাধান আমি বের করব। আপনি জানেন তো মিশন ইম্পসিবল তৈরি হয়েছিল টম ক্রুজের, ঠিক আছে? আচ্ছা, সেখানে হাউ মাচ ডেজ ডিড হি শুট? 42 ডেজ। এবার when he shoots একটা মিশন ইম্পসিবল মতন ছবি 42 দিন, সো হোয়াই শুড আই টেক 90 ডেজ অর 100 ডেজ বা 150 ডেজ? আমাকে একটা কথা বলুন, আপনারা একটা কথা বলছি, আপনি দর্জির কাছে যান, দর্জির কাছে গিয়ে আপনি বলুন যে আমাকে একটা শার্ট বানিয়ে দিন, তখন সে বলে যে 4 মিটার কাপড় লাগবে। ঠিক বলছি তো? 4 মিটার কাপড়ই তো লাগবে, 2 মিটারেও সে যদি আপনার রোগা চেহারা হয় তাহলে 2 মিটার। কিন্তু যদি সে বলে যে আমি গোটা থান দিয়ে বানাবো, তাহলে সে কিসের দর্জি?
কিসের দর্জি? ফিল্মগুলো হওয়া উচিত একটা বাজেটের মধ্যে। হ্যাঁ, আই এম শিওর আপনার এই শোটাও চলছে একটা বাজেট অনুযায়ী। এবার ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট ওভার বাজেটেড উইথ ইট। আর এই যে 1 ঘন্টার শো, সেটা 3.5 ঘন্টা 4 ঘন্টা চলুক, 35 অ্যাঙ্গেল থেকে ক্যামেরা লাগিয়ে নিয়ে নাও, এইদিকে একটা ক্যামেরা লাগাও উপরেও, সারা জীবন ধরে তারপর চলতে থাকুক। ঠিক আছে, এখানে বসে থেকে করতে থাকুক। তারপর যখন হলিউডের ফিল্মগুলো 40, 45, 50 দিনে তৈরি হয়ে যায়, তাহলে আমরা করে কিভাবে 150 দিনে ফিল্মগুলো করছি? আচ্ছা, এটা কি সত্যি যে যেভাবে দর্জির স্থানের কথা আপনি উল্লেখ করেছেন, অক্ষয় কুমার প্রডিউসারকে প্রথমেই বলে দেন যে আমার 80% ফিজ আগে রেখে দাও, তারপর দেখা যাবে ফিল্ম চলুক বা না? এটা অন্যায় কথা, কারণ সমস্ত ফিল্ম আমি নিজেই প্রডিউস করেছি। আনলেস আমি নিজেকে আয়নার সামনে বলে দিই যে সব পিকচারই তো আমার, মানে এয়ার লিফট আমার, রুস্তাম আমি করেছি। 4-4 প্রডিউসার আছে অনেক ফিল্মে। না, 4-4টে প্রডিউসার নয়, আমিই আছি। বাকি আরো এক্সিকিউটিভ প্রডিউসার থাকেন, বাকি সবাই যেমন স্টুডিও থাকে, ঠিক আছে, তাদেরকে তো সব টাকা পয়সাদের ব্যাপার পাওয়া মানে পরে, মূল টাকা আপনারই থাকে। সেগুলো আমারই, সবগুলোই। আপনি চিন্তা করবেন না, কারোরই কোনো কিছুর অভিযোগ থাকতেই পারে না। দেখুন, আজ থেকে 5 বছর আগে থেকেই আমি বেশ কিছু ফিল্ম যেগুলো রয়েছে, বেশিরভাগই 90% ফিল্ম আমি নিজেই প্রডিউস করে থাকি। তো নিজেই প্রডিউস করে, নিজেই অ্যাক্টিং করে, নিজেই আয় করে, নিজেই বাড়িতে নিয়ে যাই। আসুন পাবলিককে জিজ্ঞেস করি, কেউ যদি প্রশ্ন করতে চান। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। ভুলভুলাইয়াতে আপনি জানলায় দাঁড়িয়ে যে ডায়লগটা বলেছিলেন কি মেনে পেহলে ঘটায়া ফির বড়ায়া, সেটা কি আপনি বলে একবার শোনাবেন? কি করে মনে থাকবে প্লিজ? কিছু এখন এটাই মনে নেই যে কাল রাতে কি খেয়েছিলাম। কি করে মনে থাকবে? আপনি এই সিক্রেটটা বলে দিন যে বাকি অ্যাক্টরদের ফিল্ম সম্পূর্ণ করতে 100 দিন 150 দিন লেগে যায়, আপনি সেটা 30-32 দিনে কি করে ফেলেন? দেখুন, আমি বাকিদের কথা বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি যে সঠিক টাইমে শুটিং করি, ঠিক আছে, সঠিক টাইমে ফিল্ম শেষ করি। 35 মানে 40, 45, 50 দিনের বেশি ফিল্মে সময় লাগতেই পারে না, এর থেকে বেশি সময় লাগতেই পারে না স্যার। আপনি হিসেব করে দেখুন যে একদিনে যদি আপনি 2.5 মিনিট বা 3 মিনিটের শুটিং করেন, শুধু 2.5-3 মিনিটের, তাহলে 50 দিনে কত হবে? 150 মানে কত হলো? 2.5 ঘন্টার ফিল্ম হয়ে যাবে। তো আপনি দিনে যদি 3 মিনিট শুটিং না করতে পারেন, তাহলে তো ধিক্কার বলতে হবে, যা তা ব্যাপার। আপনারও তো পুরো 1 ঘন্টার প্রোগ্রাম তৈরি করে ফেলেন 1 ঘন্টায়। একটা সময় ছিল যখন যেসব অ্যাক্টররা ছিলেন তারা পরের দিন পৌঁছতেন শুটিংয়ের জন্য। সেটা রাজেশ খান্নাই হোক, গোবিন্দা সম্পর্কে আমি শুনেছি, শত্রুঘ্ন সিনহা সম্পর্কে শুনেছি, সকালে শুটিং থাকলে বিকেলে পৌঁছতেন। হ্যাঁ, কিন্তু তখনও তো ফিল্ম তৈরি হয়েছে। হ্যাঁ, তখনও তৈরি হতো, সময়ও ততটাই লাগতো। হ্যাঁ, আগে তো সেই সময় 2 বছর, 2.5 বছর লাগতো। ওই প্রডিউসার যারা ছিলেন তারা বাড়ির গয়না গাটি বিক্রি করে দিতেন, মায়ের মঙ্গলসূত্র বিক্রি করে দিতেন, না জানি কত কি। তো অনেক সময় লেগে যেত স্যার। এটা এতটাও সহজ নয় ফিল্ম তৈরি করাটা। ফিল্মকে আপনি জীবনে ফ্লপ, মানে আমি মনে করি ফিল্ম আপনার জীবনে কখনো ফ্লপ হতে পারে না, ঠিক আছে তো, যদি আপনি সময় মতো ফিল্ম তৈরি করেন। আপনার কোনো ফিল্ম ফ্লপ হবে না, কিন্তু সে যাই করুন না কেন। আপনার এই ডিসিপ্লিনটা খুবই ভালো। আমি আশা করি বাকিরাও আপনার কাছ থেকে কিছু শিখবেন। আরও একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে অক্ষয় কুমারের উপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আমরা মোকদ্দমা চালাচ্ছি অক্ষয় কুমারের ওপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার অক্ষয় কুমারের ওপর অভিযোগ হলো যে উনি সময়ের সাথে সাথে বড্ড বেশি বদলে গেছেন। অক্ষয়, এটা কি সত্যি যে যখন স্কুলে পড়তেন তখন টিচারকে ভালোবেসে ফেলেছিলেন? আগে হ্যাঁ, অবশ্যই ভালো লেগে গেছিল। আমি তো মনে করি যে বেশিরভাগ, মানে এমন কেউ নেই যেটা মানবে না যে প্রথম ভালো লাগা টিচারের প্রতিই হয়ে থাকে। আর এমন বয়ফ্রেন্ড হয়ে গেছিলেন যে ওনাকে দিয়ে নিজের হোমওয়ার্কও করাতেন? হ্যাঁ, সরি, এমন বয়ফ্রেন্ড হয়ে গেছিলেন যে ওনাকে দিয়ে নিজের হোমওয়ার্ক করাতেন আপনি? বয়ফ্রেন্ড টিচারকে দিয়ে করাতাম না, স্টুডেন্ট, অন্যান্য স্টুডেন্টরা ছিল। মানে আরো মেয়েরা ছিল? না, মানে হ্যাঁ, আরো স্টুডেন্ট ছিল, মেয়ে স্টুডেন্টও, মানে তাদেরকে দিয়ে করাতাম। আর টিচার কিন্তু কখনো হ্যাঁ বলেননি।
টিচারকে মানে এমনি একদিন আমি আমার পাশে যে ছেলেটি বসেছিল আর কি, তাকে বলেছিলাম যে ভাই আই লাভ দিস টিচার, আই ওয়ান্ট টু ম্যারি হার। আর 7-8 বছর বয়স ছিল তখন আমার। এটা কোনো দোষ করিনি, আসলে প্রথম ভালো লাগা টিচারের সাথেই হয়। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড অ্যান ইনোসেন্ট লাভ। মানে ইনোসেন্ট লাভ 7-8 বছর বয়সে শুরু হয়ে হ্যাঁ, আগে গেছিল? তা তো হয়েছিল স্যার। আমি জোর গলায় বলতে পারি, আপনারও হয়তো হয়েছিল। আমি জোর গলায় বলছি এটা। আর যদি না হয় তাহলে মনে হয় কোনো গন্ডগোল আছে। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পরেও এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেল? আগে হ্যাঁ, অবশ্যই হয়েছে। আই এম আ ফুল হট ব্লাডেড ম্যান, হোয়াই নট। আর সেটাও মানুষের মনে আছে, তু চিজ বড়ি হে মস্ত মস্ত, রবীন্দ্র ট্যান্ডনের সাথে নাম জুড়ে গেছে অবশ্যই। আর তারপর শিল্পা শেট্টির সাথে হ্যাঁ চুরাকে দিল মেরা। হ্যাঁ। আর বিয়ের পর আপনি বদলে গেলেন। ভুল হয়ে গেছে বদলানোটা। আজও দেখুন, এখন 2 সন্তান আছে আমার। আই এম ভেরি হ্যাপিলি ম্যারিড। আর এমনি তো মানে প্রত্যেকটি মানুষের মধ্যে পরিবর্তন তো আসাই উচিত, ফর গুড, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড উইথ মি। আমার সাথেও সেরকমই হয়েছে, তাই বদলানোটা খুবই প্রয়োজন হয়। আর দেখুন, আগে আমরা হিরোইনদের সাথে আপনার রোম্যান্সের গল্প শুনতে পেতাম, আর এখন আপনার হিরোইনদের সাথে ঝগড়ার গল্প শুনি। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আপনার কথা কাটাকাটির না, গল্প সেরকম শুনলাম। কিছুই হয়নি। আপনার গুপ্তচরটি কে বলুন তো? যদি কিছু না হয়ে থাকে তাহলে ওনার সাথে কোনো ফিল্মে সাইন করতে চান না কেন আপনি? না, আমার কোনো ফিল্ম আসেইনি। আর আমি এমনি তো ওনার সাথে 4-5টা ফিল্ম করা হয়ে গেছে, সেরকম কিছু হয়নি। না, আমি ওনার সাথে ফিল্ম করছি না, সেরকম নয়। আমি সবার সাথেই ফিল্ম করেছি। হ্যাঁ, সত্যি সবার সাথেই। শুধু একমাত্র রানি মুখার্জির সাথে বাদে আমি সবার সাথেই ফিল্ম করেছি। না, সে তো পুরনো দিনের কথা। না, ছেড়ে দিন। আমি এখনকার কথা বলছি। দেখুন, এখন যদি প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সুযোগ পান তাহলে কি আপনি? অবশ্যই করবো, তাতে সমস্যাটা কি? উনি এই কথাটা শুনে খুব খুশি হবেন। আরে তো আমি তো এটাও শুনেছি যে ফারাহ খানের সাথেও আপনার একটু ঝামেলা হয়েছিল। ফারাহ খানের সাথে তো খোটাখুটি একদমই হয়নি। ওনার শি ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন, অ্যান্ড ওনার যে ভাই মানে যে সাজিদ, সে আমার খুব ভালো বন্ধু। তা খটাখটি তো কিছু হয়নি স্যার। একতা কাপুরও আপনার ওপর রেগেছিলেন? একতা কাপুর আবার করে রাগ করে বসলেন। আজ একটা কাজ করা যাক, একতা কাপুরকে বরং ফোন করা যাক। হ্যাঁ, আজ দেখতে চাই ওনার গুপ্তচরটা সঠিক না আমি সঠিক। দেখা যাক। ফারাহ খানকে কল করব, প্রিয়াঙ্কাকে কল করব, সবাইকে করব স্যার, ফোন করব সবাইকে। এগুলো তো সেই সব খবর যেগুলো ম্যাগাজিনে। স্যার, এই সব ম্যাগাজিন একদম পড়বেন না। দিন। এই ম্যাগাজিনটা আমি ফেলে দেবো নাকি? সত্যি বলছি, ভীষণ বাজে জিনিস এগুলো। বসে বসে যা খুশি তাই লিখে দেয়, একেবারে যা তা। সত্যি বলছি, বসে বসে যা খুশি লিখে দেয়। আপনার কি কখনো মনে হয়েছে আপনার সংসারও ভেঙে দিতে পারে এই ম্যাগাজিনগুলো? করতেই পারে না, মানে আমাদের বাড়িতে রীতিমতো হাসির খোরাক এটা একখানা। তবে দেখুন, কিন্তু যদি আপনার ইতিহাস দেখি তাহলে মনে হয় যে বিড়াল বলে মাছ খাবো না, আসছবো না, কাশি যাবো। আরে কাশি তো যাচ্ছেই, তাই না? কাশি তো যাচ্ছে। আরে মাছ খাক আর না খাক, কাশি তো যাচ্ছে স্যার, এতে দোষের কি আছে? মানুষ পাপ করার পরেই তো কাশি যায়, তাই না? নাকি আগে চলে যায়? চলুন, ভালোই হলো এটা আপনি স্বীকার করেছেন। হ্যাঁ, এখন যারা অবশ্যই। প্রশ্ন করছে স্যার আজ হ্যাঁ। আমারও কিছু প্রশ্ন আছে হ্যাঁ, আপনাকে। নিশ্চয়ই। যদি রজত স্যার আজ আমাকে অনুমতি দেন তাহলে রজত স্যারকে আমি 2-3টে প্রশ্ন করতে চাইবো। আপনি ওখানেই বসে বসে জিজ্ঞেস করে নিন। আচ্ছা বহু মানুষের সারা জীবন ধরে এটাই ইচ্ছে ছিল যে আমাকে স্যার, প্রশ্ন আমি করবেন। স্যার আমি দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে জিজ্ঞেস করি? আপনি বসে বসে জিজ্ঞেস করতে পারেন। না, একটু ফিল আসবে। স্যার, ছোটবেলায় আপনার টিভি দেখার খুব শখ ছিল, হ্যাঁ। আর প্রতিবেশীরা আপনাকে বহুবার তাদের বাড়ি থেকে কান ধরে বার করে দিয়েছে। এটা কিন্তু অন্যায়। তারপর আপনি বাবা মাকে বললেন যে এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। তারপর বাবা আপনাকে বললেন যে এমন কিছু করে দেখাও যাতে তুমি নিজে টিভিতে আসতে পারো। এই কথাটা কি সত্যি স্যার? হ্যাঁ, এটা সত্যি, একদম স্যার, সত্যি। আচ্ছা। তখন আমাদের যে বাড়ি ছিল পুরো পাড়ায়, মানে যে বাড়িতে আমরা থাকতাম, আমাদের কোনো টিভি ছিল না, বিদ্যুৎ ছিল না, জল ছিল না, আর অভাবের সংসার ছিল। রোজ ঠিকঠাক খাবারও জুটত না। কিন্তু টিভি দেখার জন্য পাশে একটা বাড়িতে যেতাম। একজন জৈন সাহেব ছিলেন, ওনার বাড়িতে টিভি ছিল,
আর সেই সময় অর্ধেক ফিল্ম দেখাতো স্যাটারডেতে আর বাকিটা দেখাতো সানডেতে। তো স্যাটারডেতে অর্ধেক ফিল্ম দেখেছিলাম, আর সানডেতে যখন ফিল্ম দেখতে গেলাম তখন ভেতর থেকে উনি দরজা বন্ধ করে দিলেন। আমি ফিরলাম, তখন আমার চোখে জল ছিল। বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি বললাম শহীদ ভগৎ সিং এর ফিল্ম ছিল, অর্ধেক দেখেছিলাম, আর আজ দেখতে গেলাম উনি দরজা বন্ধ করে দিলেন। তখন উনি বললেন যে অন্য একজনের বাড়িতে কোনো তৃতীয় ব্যক্তিকে টিভিতে দেখতে যাও, দম থাকলে নিজে কিছু করো যাতে তুমি টিভির পর্দায় আসো আর সবাই তোমায় দেখে। এই কথাটা, আপনার এই তথ্য একদম সত্যি? মানে আমার গুপ্তচর ঠিকঠাক আছে। স্যার, এই অ্যালিগেশনটা রয়েছে যে আপনার যে স্টিং অপারেশনের জন্য আমাদের বলিউড খুবই ভয় পায়। স্যার, এভাবে আমাদের বলিউডের মানুষদের বলিউডের মানুষরা এমন কাজ কেন করেন যাতে তাদের ভয় পেতে হয়? আমি তো আমার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের বলবো যে এমন কাজ কখনোই করো না যাতে কোনো স্ট্রিং কোনো ক্যামেরাতে ভয় পেতে হয়। সঠিক জীবন যাপন করো, যেমন আপনি জীবন কাটাচ্ছেন। ওকে স্যার। স্যার, আপনার উপর একটা অভিযোগ হলো যে উইদাউট আ ল ডিগ্রি ইউ হ্যাভ বিকাম আ লয়ার অফ দ্য নেশন। এবার এটা নিয়ে আমি কি করতে পারি? আজ আমি যা কিছু সেটা তো দেশের জনগণ আমায় তৈরি করে দিয়েছে। স্যার, ল ডিগ্রি ছাড়াই স্যার আপনি সাহেব হয়ে গেছেন, একজন বিরাট বড় লয়ার, আর লয়ার অফ দ্য নেশন। স্যার, একটা প্রশ্ন আছে, মানে অ্যালিগেশন আছে যে আপনি তো অন্যান্যদের প্যান্ট খুলে ফেলেন কিন্তু নিজে ইটালির স্যুট পরেন, ঠিক আছে? দারুণ ব্যাপার স্যার। এই কথাটা সত্যি যে জনগণ আমাকে এই কাজটাই দিয়েছে, অন্যদের এক্সপোজ করা। কারোর শার্ট খুলে নাও, কারোর প্যান্ট খুলে দাও, আর নিজে স্যুট পরে থাকো। আর আমি শুধু আপনাদের বলছি যে যতদূর আমি জানি, আমি ওনার প্রতিটা প্রোগ্রাম দেখি এমনিতে, আর প্রতিটা প্রোগ্রামের মধ্যে একটা নতুন নতুন ইটালিয়ান স্যুট পরে উনি আসেন, আপনারা বুঝলেন তো? আর ওনার স্যুটগুলো খুব ভালো আর দারুণ দেখতে হয়। স্যার, কোথায় সেলাই করেন এই স্যুটগুলো? স্যার, এটা কি ইটালি? এটা ইটালি স্যুট, আপনি ঠিকই বলেছেন। যাক, ব্যাস, আমার প্রশ্নমালা এখানে শেষ হলো। এবার আপনি জিজ্ঞেস করুন। এবার আপনি এটা বলুন যে জলি এলএলবি-তে যে উকিল হয়েছিলেন সেখানে কি এভাবেই ওকালতি করেছিলেন যেভাবে আমায় প্রশ্ন করলেন? না স্যার, এটা তো একটা মানে ফ্রেন্ডলি নাইসলি ওইরকম, মানে কোনো অ্যালিগেশন নয় এখানে। মানে সবাইকে এটা বলতে চাইছি যে আপনি সত্যি সত্যি হোয়াট ইউ আর ডুইং উইথ নেশন অ্যান্ড ইউ কল্ড পিপল হিয়ার, আপনি তাদের জিজ্ঞাসা করেন। কোনো কোনো কথা এমন হয় যারা এখানে বসেন তাদের মুখ দেখেই বোঝা যেতে থাকে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, কিছু গন্ডগোল হয়েছে। আর অডিয়েন্স আর ভেরি স্মার্ট, তারা চট করে ধরে ফেলে। So that actually gives a very great thing out, মানে সবাই তাতে কি হয় বুঝে যায় যে উনি কি ধরনের মানুষ আর কি। অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি এটুকু বলতে চাই যে এই যে আপকে আদালত প্রোগ্রামটা এত বড় হয়েছে সেটা আমার জন্য হয়নি, তাদের জন্য হয়েছে যারা আপকে আদালতে আসেন, প্রশ্নের উত্তর দেন, আর তাদের থেকেও বেশি জনগণের জন্য যারা এত ভালোবাসা দিয়েছেন। আবার আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে এই মোকদ্দমা জারি থাকবে অক্ষয় কুমারের উপর। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি ফিল্ম স্টার অক্ষয় কুমারের উপর। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার অক্ষয় কুমারের ওপর অভিযোগ হলো যে উনি প্রতি ব্যাপারেই মন্তব্য করেন। আচ্ছা অক্ষয়, দেশে যে কোনো ঘটনাই হোক না কেন কমেন্ট করার জন্য অক্ষয় সবার আগে এগিয়ে থাকেন। ব্যাঙ্গালোরে মহিলাদের সাথে দুর্ব্যবহার হলো, আপনি বলেছেন জানোয়ারদের মতো ব্যবহার এরকম করা উচিত নয়, কথাটা ঠিকই, কিন্তু প্রত্যেক ব্যাপারে আপনি ঢুকে পড়েন। স্যার, দুটো জিনিসই আমি জীবনে বলেছি স্যার, আর সেই দুটো জিনিসই আপনার অন্যায় বলে মনে হচ্ছে। অন্যায় না স্যার, দ্বিতীয় কথা হলো যে যদি না বলি তাহলে তখন আপনারাই মিডিয়ায় বলে যে এরা তো কিছু বলেই না, আর বললে পরে ভুল কথা কোথায় বলে থাকি বলুন? আপনারা বলুন, আপনাদের মধ্যে জানি না কতজন মানুষ দেখেছেন সেটা, বলুন আমি কি কিছু অন্যায় বলেছি? বলুন যদি মহিলাদের বা যদি খারাপ মানুষের বয়ানও আমরা শুনেছি যেটা আপনার উদ্দেশ্যে বলেছে। কি বলেছেন? ব্যাঙ্গালোরের ঘটনা নিয়ে স্যার এই যে অক্ষয় বাবু বলেছেন সেটা তো ভালো লেগেছে। আবু আজমির খুবই নোংরা বয়ান শোনা গেছে আর কি। তাই মানে আমি সেই সময় কেমন লাগে স্যার যখন আপনি কারোর পক্ষে বলেন ফেভারে, আর রাজনীতির কেউ যদি আপনি দেখেন আমি সেখানে যা কিছু বলেছি সেটা কারোর বিরুদ্ধে বলিনি, ঠিক আছে? আমি একজন পুরুষ হওয়ার দরুন একজন মহিলাকে সম্মান দেওয়াটা অবশ্যই আমাদের কর্তব্য। আমি শুধু এই কথাটা উঠেছে যে আমি কমেন্ট করি, কমেন্ট দিই না, আমি সলিউশন দিয়েছি আর সেটা নিয়ে সলিউশন দিই।
আমি যা কিছু বলেছি আজ আর্মি নিয়েও আমি সবে বলেছি, মানে আমি সেখানে কারোর উপর কমেন্ট করিনি, কিন্তু আমি এটা বলিনি যে এটা অন্যায় বা এটা অন্যায়, আমি সলিউশনের জন্য বলেছি। আমি সেই রকম মানুষই নই যে কাউকে নিয়ে বলবে, কারোর ভুল ধরিয়ে দেবে যে আপনি এটা ভুল করছেন, ঠিক আছে, ওটা ভুল করছেন, সরকার এটা ভুল করছে, এই সব বলছে। আচ্ছা দেখুন, কমেন্ট তো অক্ষয় আপনি এটা করেছেন যে সার্জিক্যাল স্ট্রাইক আপনি সাপোর্ট করেছেন। একদম, আমার খুব ভালো লেগেছিল। আর এই যে স্বচ্ছতা অভিযান, সেখানেও আপনি খুব ভালো লেগেছিল স্যার। স্বচ্ছতা অভিযান ছিল, যদি টেররিস্টের উপর অ্যাটাক হয় তাহলে তো খুবই ভালো হয়, কেন নয়, খারাপ কি তাতে? আর প্রবলেমের কি আছে এতে? আমি বলছি যে আমি কেন, সবাই বলে টেররিজম শেষ হয়ে যাক, এতে দোষের তো কোনো কিছু নেই। আর আমি যেমন আবার বলছি কমেন্ট করি না, আমি এটা বলি যে সলিউশনটা কি। কমেন্ট করি না, আমি কমেন্ট নয়, আমি সলিউশনের কথা বলি। সলিউশন কি? আজ যদি মানে মেয়েদের নিয়ে কথা হয়ে থাকে, ব্যাঙ্গালোর নিয়ে কথা হয়ে থাকে, তাহলে আমি তো নিজে স্কুল পরিচালনা করি। সাহেব, আপনি হয়তো মানে আপনার গুপ্তচর হয়তো আপনাকে বলেনি, আমি আপনাকে বলছি যে আমার নিজস্ব স্কুল আছে যেখানে আমি মেয়েদের ফ্রি অফ কস্ট মার্শাল আর্টস শেখাই। 15,000 মেয়েদের বম্বেতে আমরা মার্শাল আর্টস শিখিয়েছি। অ্যান্ড আমি আরো অবশ্যই করব, অ্যান্ড আই উড লাইক টু ডু ইট মোর, আরো বেশি। আপনি যখন এইসব কাজ করেন তখন লোক বলে যে অক্ষয় আলটিমেটলি পলিটিক্সেই আসতে চান। আগে না, আমি যাব না। আমি যদি আমি রাজনীতিতে চলে যাই না, তাহলে সেদিন আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন। রাজনীতিতে আমার কোনো শখই নেই। আমি এই জন্য করছি না যে আমি রাজনীতিতে যেতে চাই, আমার কোনো শখই নেই। আমি খুব আনন্দে আছি, ফিল্ম তৈরি করি, টাকা রোজগার করি, আর যতটুকু সম্ভব সেবা করতে পারি এই দেশের সেটুকু করি, কিন্তু রাজনীতির কোনো শখ একেবারেই না স্যার। বহু এমন ফিল্ম স্টার আছেন যারা পলিটিক্সে এসেছেন, যারা ফিল্ম করেছেন, যারা পিকে পৌঁছেছেন, তারপর সে সুনীল দত্ত সাহেব হন, রাজ বাব্বর সাহেব হন, অমিতাভ বচ্চন হোক, শত্রুঘ্ন সিনহা হোক, তো সবাই তো রাজনীতিতে এসেছে। আপনার সমস্যা কোথায়? সমস্যার কথা হচ্ছে না। হ্যাঁ, জীবনে যদি কোনো সুযোগ আসে তাহলে অবশ্যই আমি দুটো জিনিস করতে চাইবো, স্পোর্টস নিয়ে আর হেলথ নিয়ে। এই দুটো জিনিস সম্পর্কে আমার জ্ঞান আছে, আমি অনেক কিছু জানি এই সম্বন্ধে। যদি এসব নিয়ে কখনো কিছু করার সুযোগ পাই তাহলে অবশ্যই করবো স্যার। তো স্পোর্টস মিনিস্টার হতে চান নাকি হেলথ মিনিস্টার? কোনটা ইচ্ছা? মিনিস্টার হওয়ার ব্যাপার নয়, এটা নিয়ে আমার অনেকখানি জ্ঞান আছে। আমি মানে মিনিস্টার হয়ে কিছু করব সেরকম কোনো ব্যাপার নয় স্যার, ঠিক আছে। You can talk to a minister, you can give your comment on it, or you can do something for it. That's what I want to do. আমি মিনিস্টার হতে চাই না। আমি আবার ওই কথাটা আপনাকে বলছি, আমি মিনিস্টার হতে চাই না। অক্ষয়, এখানে আপনার প্রোগ্রামে এসে আর এমনিতেও আপনাকে পর্দায় দেখে অনেক কিছু আমরা জানি আর কি। আমি ওই জিনিসটা জানতে চাই, নট অনলি ফর মি বাট ফর অল অফ আস। ওই যে 16 বছর আপনার যে 16টা ফিল্ম ফ্লপ হয়েছিল, সে সময় আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করলেন, কিভাবে সামলেছেন, আর নিজেকে কিভাবে ইন্ডাস্ট্রিতে রিফর্ম করলেন আপনি? হ্যাঁ, ব্যাপারটা হলো যে 16টা ফ্লপ হওয়ার পরও আমার কাছে, মানে আমি বলেছি যে ফিল্ম তো অনেক ছিল আমার কাছে, কারণ আমি ফিল্মগুলো বিং আ প্রফেশনাল আমি পেতাম, আমার অ্যাক্টিং ট্যালেন্টের জন্য অতটা পেতাম না। অ্যান্ড আই এম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। আর খারাপ তো অবশ্যই লাগতো যে ফিল্মগুলো চলছে না, অ্যান্ড আই ওয়াজ গোয়িং থ্রু আ লিন পিরিয়ড। বাট আমার সবসময় মনে আছে, কারণ আমি প্রথমে ব্যাংককে কাজ করতাম, সেখানে আমি মার্শাল আর্টস শিখতাম, আর সেখানে আমাকে স্ট্রিট ফাইটও করতে হতো আর কি। তা সেখানে আমি থাই ফাইটার্সের সাথে লড়াই করতাম, আর অনেক ফাইট আমি হেরেও যেতাম, ঠিক আছে, আর বহুবার মার খেয়েছি। বাট দ্য অনলি থিং ওয়াজ দ্যাট ইউ হ্যাভ টু গেট আপ আগেন অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং আগেন। তা সেই জিনিসটা আমি মাথায় রেখে আমি এগিয়ে গেলাম, এবং এটা ভগবানের আশীর্বাদ যে আমি আবার ভালো ফিল্ম পেয়ে গেলাম, কাজ করতে থাকলাম, এগিয়ে যেতে লাগলাম, অ্যান্ড আই গট মাই সাকসেস, আমি সাফল্য পেলাম, দ্যাটস ইট। অক্ষয়, আপনার জীবনের যে সংঘর্ষ ছিল, সেখানে আপনাকে কখনো জুয়েলারি বিক্রি করতে হয়েছে, কখনো আপনাকে ট্রাভেল এজেন্ট হতে হয়েছে, নানান রকম কাজ করেছেন, তাতে মনোবল বেড়েছিল? কুন্দনের জুয়েলারি বিক্রি করতাম আমি, বম্বে থেকে নিয়ে গিয়ে, না সরি, দিল্লি থেকে নিয়ে গিয়ে, লাজপত বাজার থেকে নিয়ে গিয়ে বম্বেতে বিক্রি করতাম। তারপর কলকাতাতে আমি এক মানে স্পট বয় ছিলাম আর কি, সেখানে একটা ট্রাভেল এজেন্টের আন্ডারে। সো ঢাকাতেও আমি কাজ করে এসেছি, ব্যাংককে কাজ করতাম, বম্বেতে মার্শাল আর্ট স্কুল চালাতাম, লোকজনকে ট্রেনিং দিতাম। তা এই আমার সংঘর্ষ ছিল আর কি। কখনো কি ভেবেছিলেন যে ফিল্ম স্টার হবেন, এত বড় সুপারস্টার হয়ে যাবেন? না, কখনোই ভাবিনি স্যার। এটা একটা খুবই মানে এটা কখনোই ভাবিনি স্যার।
শুধু একবার মনে আছে প্রচন্ড মানে রেগে আমার বাবা আমাকে একটা চড় মেরেছিলেন আর বলেছিলেন যে আমি কেন পড়াশোনায় ভালো ছিলাম না, তা বাবু না পড়লে পরে জীবনে তুই কি হতে পারবি। তখন মুখ দিয়ে বেরিয়ে গেছিল যে হিরো হতে চাই। এমনিতে কখনো ভাবিনি একটা সেই কথায় বলেন না যে মুখে সরস্বতীর বাস হয়, সেটাই বোধহয় হয়ে গেছিল আমার সাথে, ওই ব্যাপারটাই খেটে গেছিল আর কি। আর এটাও আমি জানতে পেরেছি যে যে দেওয়ালের সামনে দাঁড়িয়ে আপনি জীবনে প্রথমবার ফটোশুট করিয়েছিলেন, এখন সেই দেওয়ালের পেছনে বাড়িটা আপনি কিনে নিয়েছেন। আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ভেতরে মানে ফটোশুট করতে চেয়েছিলাম। অবভিয়াসলি চৌকিদারকে বলা হয়েছিল যে কাউকে যেন সে আসতে না দেয়, আর সে নিজের জায়গায় সঠিক ছিল। আর এটা কাকতালীয় ব্যাপার যে এটাও আমি কখনো ভাবিনি যে আজকের পর আমি মানে প্রতিজ্ঞা করছি যে এইখানেই বাড়ি কিনবো। এটা একটা কাকতালীয় ব্যাপার যে ওখানে আমি বাড়ি পেয়ে গেলাম। চৌকিদারকে এখনো সেই আছে না সরিয়ে দিয়েছে? না, চৌকিদার তো এটা তো মানে তখনকার কথা, প্রায় মানে 27-28 বছর পুরনো কথা। তা আমি উনি তো আগে থেকেই বয়স্ক ছিলেন, জানি না আছেন কি নেই। অনেকগুলো কাকতালীয় ব্যাপার হয়েছে, এটাও কাকতালীয় ছিল যে রাজেশ খান্নার কাছে আপনি কাজ চাইতে গেছিলেন। আগে হ্যাঁ, চাইতে গেছিলাম। আর উনি না দেখা করেই চলে গেছিলেন? না 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 না, একদমই নয় সেটা। উনি অবশ্যই দেখা করেছিলেন। আপনি তো বাড়ি ভাঙার কথা বলছেন যে বাবা। তা অবশ্যই আমি ওনার অফিসে গেছিলাম, উনি অফিসে আমার সাথে দেখা করেছিলেন। আর আমি 15 মিনিট ওনার সাথে দেখা করে, তখন ওই ফিল্ম তৈরি করছিলেন উনি। চঙ্কি পান্ডে হিরো ছিল সেখানে, জয় জয় শিবশঙ্কর, ওই ফিল্মটা তৈরি করছিলেন। আর তারপর উনি বললেন, বাবা আমি যদি অন্য ফিল্ম তৈরি করি তাহলে অবশ্যই তোমায় মনে রাখবো আমি। কিন্তু তখন নিশ্চয়ই এটা ভাবেননি যে ওনার মেয়ের সাথেই আপনার বিয়ে হয়ে যাবে? না, একদমই ভাবিনি, একদমই না। এটা কে ভাবতে পারে এরকম? যদি কেউ ভাবতে পারে তো সে তো মানে রীতিমতো ভগবানই আর কি, আমার সামনে চলে আসুক বাবা। ভাগ্য আপনাকে ওখান থেকে এখানে অবধি পৌঁছে দিয়েছে। আগে হ্যাঁ, ভাগ্যই পৌঁছেছে। আর বাবা আমার আশীর্বাদও পৌঁছেছে। হ্যাঁ, আর পরিশ্রম তো খুবই প্রয়োজন। কিন্তু অনেকবার লোকে আমায় জিজ্ঞেস করে যে পরিশ্রম বেশি জরুরি নাকি ভাগ্য। তা আমি মনে করি যে আমি 65 থেকে 70% ভাগ্যকে আমি দেব, আর 30% দেব হার্ডওয়ার্ককে। বিকজ আই ডোন্ট নো, মাই এক্সপিরিয়েন্স সেজ দ্যাট। কারণ আমি ইন্ডাস্ট্রিতে স্টুডিওর ভেতরে কতবার যাই, সেখান থেকে কত গুড লুকিং ছেলেরা দাঁড়িয়ে থাকে, আর তারা কখন থেকে দাঁড়িয়ে থাকে এবং তারা চেষ্টা করতে থাকে আমার থেকে ভালো অ্যাক্টর তারা, ঠিক আছে, আমার থেকে তারা ভালো ডান্সার, কিন্তু তাদের কাছে একটাই জিনিসের অভাব, ভাগ্যের। ওরা সঠিক সময় কাজ পাচ্ছে না। And that is what I feel, that is where I think I got lucky and I came out. অক্ষয়, সব রকম প্রশ্ন করলাম আমরা আপনাকে, আর খুব ভালো কথা হলো যে আপনি পরিষ্কারভাবে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ সোনাল কালরার ফয়সালা, আজকের মোকদ্দমা। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন অক্ষয় কুমার। আমরা অক্ষয়কে জিজ্ঞেস করলাম ওনার জীবন সম্পর্কে, স্ট্রাগল সম্পর্কে, ফিল্ম সম্পর্কে, ফ্লপ সম্পর্কে, হিট সম্পর্কে, ওনার ডান্সের সম্পর্কে, ওনার রোম্যান্সের সম্পর্কে। এখন সময় হয়েছে আপকে আদালতে আজকের জাজ সোনাল কালরার রায়ের। তাহলে অক্ষয়, এই যে 24 বছর ধরে মানুষ আপকে আদালত দেখে আসছে, আর সবাই জানে যে রজত বাবুর জবাবের মানে প্রশ্নের জবাব দেওয়াটা কোনো সহজ কাজ নয়, কিন্তু আজ আমার এমন মনে হয়েছে আমি জনগণের কাছেও জিজ্ঞাসা করতে চাই যে তারাও কি এটাই ফিল করেছেন? আপনার জবাবের মধ্যে অনেক বেশি কোমলতা, অনেক বেশি হিউমিলিটি আছে। সেটা হয়তো এই জন্যই কারণ আপনি প্রাণবন্ত হয়ে জবাব দিচ্ছিলেন। আর দ্বিতীয় কথা হলো যে আপনি ডিনাই করাটার পক্ষপাতী ছিলেন না। উনি অভিযোগ করে যাচ্ছিলেন, আপনি স্বীকার করে যাচ্ছিলেন। তাহলে বলুন, এরকম মানুষকে শাস্তি দেওয়াটা কতটা কঠিন কাজ? আপনাদের কি মনে হয় এরকম মানুষকে শাস্তি দেওয়া উচিত? যিনি শুধু মন থেকে কথাগুলো বলে যাচ্ছিলেন, ব্যাস। আমি এটা বলতে চাইবো যে আপনি খুব ভালো কথা বলেছেন যে অ্যাক্টর আপনি যেরকমই হন না কেন, কিন্তু মানুষটা ভালো হওয়া উচিত। তো আমাদের পাবলিকদের মধ্যে এই ধারণাটা আছে যে আমাদের সেলিব্রিটিরা অনেক কথা তো বলেন, লিপ সার্ভিস অনেক করেন, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশন কিছুই করেন না। তাই আপনি এখন চেষ্টা করছেন মেসেজের মাধ্যমে, ফিল্মের মাধ্যমে আপনি একটা সলিউশন প্রোভাইড করার চেষ্টা করছেন, যেমনটা আপনি বললেন। তাই আদালতও আপনাকে এটাই বলতে চাইবে আর আপিল করবে যে আপনি এইভাবেই আপনি এই ধারণাকে ভুল প্রমাণিত করতে সক্ষম হন, আর আপনি সেটা করে দেখান যেটা আপনি মন থেকে বিশ্বাস করেন। আর আমাদের শুভকামনা আপনার সাথে থাকবে।
এই আশা নিয়ে, এই বিশ্বাসের সঙ্গে যে অক্ষয় কুমার এইভাবেই জনগণকে এন্টারটেইন করে যাবেন, পথ দেখাতে থাকবেন আর একের পর এক হিট ফিল্ম দিয়ে যাবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে অন্য এক ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।